পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর পিসি ভাইপো জুটি আজ দিল্লিতে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে হিসাব কষছেন। একদিকে কলকাতায় সিআইডি অফিস ঘিরে ফেলেছে, তল্লাশি চলছে কালীঘাট থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত, আর অন্যদিকে যার বিরুদ্ধে এই তদন্ত তিনি 3 বার হাজিরা এড়িয়ে দিল্লিতে বসে রয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু সময় ক্ষেপণ, নাকি এর পেছনে আরো গভীর কোনো পরিকল্পনা কাজ করছে? আর পিসি মমতা ব্যানার্জি কেন বারবার সোনিয়া গান্ধীর দরজায় ধর্ণা দিচ্ছেন, সেই উত্তর খুঁজতে গেলে যা বেরিয়ে আসছে সেটা আরো চাঞ্চল্যকর। আজকের দিনটা বাংলার রাজনীতিতে একটা বড় ধাক্কা দিয়ে গেছে। সিআইডি কার্যত অভিষেক ব্যানার্জির অফিস চারদিক থেকে ঘিরে ফেলেছিল। কালীঘাটের কার্যালয়, ক্যামাক স্ট্রিটের অফিস, সব জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চলেছে। আর এই তল্লাশির কারণটা কোনো সামান্য বিষয় নয়, এটা সরাসরি জড়িত বিধানসভার সেই সই জালিয়াতি কাণ্ডের সঙ্গে। বিরোধী দলনেতা পদের রেজলিউশনে যে সই ব্যবহার করা হয়েছিল, একাধিক বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওটা তাদের সই নয়। অরূপ রায় থেকে শুরু করে বাহারুল ইসলাম, একের পর এক নাম সামনে এসেছে যারা পরিষ্কার বলে দিয়েছেন তাদের সম্মতি ছিল না। আর সেই রেজলিউশন কপিতে স্বয়ং অভিষেক ব্যানার্জি নিজের সই দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, যিনি নিজের সই করে পাঠিয়েছেন তিনি কি জানতেন না বাকি সইগুলো জাল, নাকি জেনে শুনেই এই কাজ করা হয়েছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই সিআইডি আজ অভিষেকের অফিসে তল্লাশি চালিয়েছে। অভিষেক কোথায়, কেন আসছে না? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অভিষেক ব্যানার্জির আজ হাজিরা দেওয়ার কথা ছিল সিআইডির কাছে। এটা তৃতীয় নোটিশ। আগে দুটো নোটিশেও তিনি আসেননি, আজও আসেননি। তিনি এখন দিল্লিতে, কিন্তু দিল্লিতে কি কাজ তার? গতকাল ইন্ডি জোটের একটা বৈঠক হয়েছিল, সেখানে তৃণমূলের পক্ষ থেকে যে প্রত্যাশা নিয়ে যাওয়া হয়েছিল বাস্তবে তার কিছুই অর্জিত হয়নি। জোট ঠিক মতো দাঁড়ায়নি, কোনো কনক্রিট সিদ্ধান্ত আসেনি, আর তৃণমূলের হাতে ফিরে এসেছে একেবারে শূন্য। তাহলে বৈঠক শেষ হওয়ার পরেও অভিষেক দিল্লিতে বসে আছেন কেন? সোজা উত্তর, হাজিরা এড়ানো। বিকেলে একটা চিঠি পাঠিয়েছেন সিআইডিকে, বলেছেন এখন আসতে পারছেন না, আরো সময় দেওয়া হোক। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই মামলায়। অর্থাৎ কৌশলটা পরিষ্কার, আদালত থেকে কোনো একটা রক্ষা কবচ আদায় করার আগে কলকাতায় পা রাখতে চাইছেন না। এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। অভিষেক ব্যানার্জি কি সত্যিই গ্রেফতারি আতঙ্কে ভুগছেন? যদি পরিস্থিতি বিশ্লেষণ করা হয় তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভাবনা প্রবল। কারণ একটু ভাবুন, গোটা রাজ্যে এখন গ্রেফতারের ধারাবাহিকতা চলছে। তৃণমূলের এক একজন নেতাকর্মী ধরা পড়েছেন। আগে যখন ক্ষমতায় ছিলেন তখন এসব তদন্ত থামিয়ে রাখা যেত, এখন সেই ক্ষমতা আর নেই। সই জালিয়াতির মামলায় প্রমাণ প্রায় সাজানো। যাদের সই নকল হয়েছে তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছেন। অভিষেকের নিজের সই রেজলিউশনে আছে, ফলে আইনি দিক থেকে অবস্থান অত্যন্ত দুর্বল। আর এই পরিস্থিতিতে তিনি যদি কলকাতায় ফেরেন এবং সিআইডি যদি তাকে আটক করতে চায়, তাহলে হাতে কোনো আইনি সুরক্ষা নেই। এই জন্যই আগে হাইকোর্ট থেকে কোনো ইনজাংশন বা সেট আদায়ের চেষ্টা চলছে। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন আছে, সিআইডি কি আদৌ আরো বেশি সময় দেবে? সূত্র বলছে তদন্ত সংস্থা এবার ছাড় দেওয়ার মেজাজে নেই। এবার আসা যাক মমতা ব্যানার্জির দিল্লি কার্যকলাপে। গতকাল ইন্ডি জোটের বৈঠকে মমতা এবং সোনিয়া গান্ধী পাশাপাশি বসে দীর্ঘ সময় কথা বলেছেন। ছবি ভাইরাল হয়েছে, হাসি মুখে কথা চলেছে, কিন্তু সেই হাসির মধ্যেই একটা কৃত্রিমতা স্পষ্ট। 1 মাস আগেও মমতা ব্যানার্জি যে আত্মবিশ্বাসের কথা বলতেন, সেই ভাষা আজ নেই। চেহারায় চাপ স্পষ্ট। আর সেই চাপ নিয়েই গতকালের বৈঠক শেষ হওয়ার পরেও আজ আবার সোনিয়া গান্ধীর বাড়িতে গেছেন। প্রশ্ন হচ্ছে, গতকাল এত কথা হলো, পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, নিশ্চয়ই আলাদাভাবেও কথা হয়েছে। তারপরও কোন কথা শেষ হয়নি যে আজ আবার বাড়িতে যেতে হচ্ছে? তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদের মধ্যে 21 থেকে 22 জন ইতিমধ্যে সরে গেছেন। দলে কর্মী সংকট তীব্র, রাজ্যে ক্ষমতা নেই, কেন্দ্রে কোনো প্রভাব নেই, তদন্ত সংস্থাগুলো পেছনে লেগে আছে। এই পরিস্থিতিতে একটা দল টিকিয়ে রাখতে হলে তো সংগঠন দরকার, নেতা দরকার, কর্মী দরকার। কিন্তু পিসি ভাইপো মডেলে যেভাবে দল চালানো হয়েছে, অভিষেকের বাইরে কাউকে কখনো সামনের সারিতে আসতে দেওয়া হয়নি। তার ফলাফল এখন হাতে নাতে। পেছনে তাকিয়ে দেখুন, কেউ নেই, শুধু পিসি আর ভাইপো। তবে মার্জারের পথেও বিশাল বাধা আছে। মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তখন কংগ্রেসের অসংখ্য কর্মীকে আঘাত করেছিলেন।
সেই ক্ষত এখনো আছে। কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা সহজে মেনে নেবেন না মমতার ফিরে আসা। আর মমতার নিজের ইগোর প্রশ্ন তো আছেই। যিনি একদিন কংগ্রেস ভেঙে বেরিয়ে এসেছিলেন, তিনি কি আবার সেই দলে ফিরে যেতে রাজি হবেন? সহজে হবেন বলে মনে হয় না। তবে রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। যেভাবে দলের পাঠ চুকে যাচ্ছে, তাতে নাম পরিবর্তন হোক বা মার্জার, কোনো না কোনো পথ খুঁজতে হবে। কারণ এভাবে চললে তৃণমূল কংগ্রেস নামটাই একদিন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এতদিন তৃণমূলের আইনি লড়াইয়ের খরচ যেত রাজ্য সরকারের কোষাগার থেকে। সরকারি টাকায় আইনজীবী, সরকারি সুবিধায় মামলা পরিচালনা। এখন সেই পথ বন্ধ। ক্ষমতা নেই, কোষাগারে হাত নেই। এবার কপিল সিবালদের ফি দিতে হবে নিজের পকেট থেকে। এখন প্রশ্ন হচ্ছে, সেই পকেটে টাকা কোথা থেকে আসবে? এতদিনের শাসনকালে যে সম্পদ তৈরি হয়েছে, সেখান থেকে হয়তো কিছুটা মেটানো যাবে, কিন্তু আইনি লড়াই যত দীর্ঘ হবে, খরচও তত বাড়বে। আর যেসব আইনজীবী এতদিন সরকারি টাকায় কাজ করতেন, তারা ব্যক্তিগত ফি ছাড়া কতদিন কাজ করবেন, সেটাও দেখার বিষয়। পুরো পরিস্থিতিটা যদি একটু দূর থেকে দেখা যায়, তাহলে একটা স্পষ্ট কৌশল বোঝা যায়। অভিষেক ব্যানার্জি দিল্লিতে থেকে দেখাতে চাইছেন তার ব্যস্ততা আছে, প্রোগ্রাম আছে, শিডিউল আছে, ফলে হাজিরা দিতে পারছেন না। মমতা দিল্লিতে থেকে যাচ্ছেন যাতে অভিষেক একা না থাকেন। কারণ মমতা যদি আগেই ফিরে আসেন, তাহলে প্রশ্ন উঠবে, ভাইপো একা দিল্লিতে কি করছেন? আবার দুজনে সারাদিন হোটেলে বসে থাকলে সেটাও প্রশ্নবিদ্ধ হবে। তাই একটা মিটিং দরকার। সোনিয়ার বাড়িতে গেলেই সেটা হয়ে যায়। অর্থাৎ পুরো দিল্লি সফরটাই একটা সুপরিকল্পিত সময়ক্ষেপণ এবং আত্মরক্ষার কৌশল। কিন্তু এই কৌশল কতদিন কাজ করবে? কাল নাকি মমতা অভিষেক কলকাতায় ফিরছেন, কিন্তু ফিরলেও হাতে কিছুই নেই। ইন্ডিজোট থেকে কোনো প্রাপ্তি নেই। সোনিয়ার কাছ থেকে কোনো দৃশ্যমান সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে কোনো তথ্য নেই। আইনি সুরক্ষা এখনো অনিশ্চিত। আর কলকাতায় সিআইডি অপেক্ষা করছে। 3টি নোটিশ ইতিমধ্যে উপেক্ষা করা হয়েছে। চতুর্থবার সিআইডি কতটা ধৈর্য ধরবে, সেটা বড় প্রশ্ন। যদি হাইকোর্ট থেকে কোনো অন্তর্বর্তীকালীন সুরক্ষা না মেলে, তাহলে অভিষেক ব্যানার্জির গ্রেফতারির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর যদি সত্যিই গ্রেফতার হন, তাহলে তৃণমূল কংগ্রেসের যা অবশিষ্ট কাঠামো আছে, সেটাও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। খালি হাতে গেছেন, খালি হাতেই ফিরবেন। পরিস্থিতি এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে। এক সময় যে পিসি ভাইপো জুটি গোটা বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, আজ তারা নিজেদের রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। দলে মানুষ নেই, রাস্তায় সমর্থক নেই, আদালতের সুরক্ষা নেই, আর তদন্ত সংস্থা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। পরবর্তী কয়েকদিন এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অভিষেক কি শেষ পর্যন্ত হাজিরা দেবেন, নাকি আরো পালিয়ে বেড়াবেন? সিআইডি কি এবার কঠোর পদক্ষেপ নেবে? তৃণমূল কি সত্যিই কংগ্রেসের সাথে মিশে যাওয়ার পথে হাঁটবে? উত্তরগুলো আসতে বেশি দেরি নেই। আপনার কি মনে হয়, পিসি ভাইপো কি আদৌ এই সংকট থেকে বেরোতে পারবেন, নাকি এটাই শুরু? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।